খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। আরও বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। টিপু, আমরা রিপোর্টে দেখছিলাম যে খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। এটা নিয়ে কি কোনো ব্রিফিং করা হয়েছে মেডিকেল বোর্ডের তরফে? একটু জানাবেন। আর যদি নতুন কোনো তথ্য থাকে তার বিদেশ যাত্রার ব্যাপারে একটু সেটাও বলবেন। তিতুমির, খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্যই জানানো হয়নি। আমরা একটি অসমর্থিত সূত্র থেকে এই তথ্য পেয়েছি যে তার সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই রিপোর্টটি স্বাভাবিক এসেছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো উন্নতি বা অবনতি বা যে কোনো ধরনের আপডেট সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানাবেন। কিন্তু জাহিদ হোসেন আজ সারাদিনই আসলে তিনি কোনো ব্রিফ করেননি, যে কারণে গণমাধ্যম আসলে বিভিন্ন সূত্র থেকে এই ধরনের আমরা নানান ধরনের তথ্য পাচ্ছি তার শারীরিক আপডেট সম্পর্কে, যেগুলো আসলে যাচাই করে নেওয়ার খুব একটা সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না। এবং যেহেতু জাহিদ হোসেন তিনিও গণমাধ্যমের সামনে আসছেন না, বা বিএনপির কোনো পক্ষ থেকেই বা তাদের যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকেও সেরকম কোনো তথ্য জানানো হচ্ছে না। ফলে এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আসলে অসমর্থিত হিসেবেই আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। আনুষ্ঠানিকভাবে আসলে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আর খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল টিম রয়েছে সেই টিমের তত্ত্বাবধান করছেন আপনি যেমনটি সংবাদে বলছিলেন বিএনপির চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি বিকেল নাগাদ হাসপাতালে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছেন। এবং আসলে মেডিকেল বোর্ড আসলে সর্বাত্মক চেষ্টা করছেন যাতে খালেদা জিয়ার চিকিৎসার উন্নত করা যায় এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা যায়। যদিও সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা নতুন কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর সিদ্দিক টিপু। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে কয়েকটি জেলায়। রোববার বিকেলে কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ভেড়ামারা বাস স্ট্যান্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলামের দিক নির্দেশনায় আয়োজিত হয় অনুষ্ঠান। এ সময় খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে রোববার রাতে গোপালগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুরের পশরগাতি ইউনিয়নের পাঁচুরিয়া হাই স্কুল মাঠে 7 এবং 8 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে উল্লেখ করেন তিনি। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস।
সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার বেলা 11:15টায় শুরু হয় কমিশনের 10ম সভা। আলোচনা হয় তফসিলের সময়, পূর্ববর্তী এবং পরবর্তী কার্যক্রম, গণভোট, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়ে। জানানো হয় সকাল 7:30টা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল 4:30টা পর্যন্ত। চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। ভোটের আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে। আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে ইসি। নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়েছে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। এদিকে সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিন গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি এবং নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়, এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকা মনে আছে সাধারণ মানুষের। রোববার আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বলেন, জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই। ৭১-এই মানুষ হত্যার, নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়া, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী 3টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা। নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট। সংস্কারকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তারা। নাহিদ বলেন, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের। একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকে আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আজও রাজধানীর বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতারা বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ করা সম্ভব হবে। রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB ঢাকা কেন্দ্র দোয়া মাহফিল করে, যেখানে অংশ নেন প্রকৌশলীরা। এ সময় দেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান এবং দূরদৃষ্টির কথা তুলে ধরেন নেতারা। বলেন, প্রয়োজনে খালেদা জিয়াকে দেশের প্রয়োজনই দরকার। এছাড়া নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মাহফিলের আয়োজন করে ছাত্রদলের সাবেক নেত্রীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দীর্ঘ রাজনীতি জীবনে খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন আপোষহীন। খালেদা জিয়ার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশের গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন, অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় লেইলা আলিয়েভা পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয়, আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদের পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ উত্তোলন এবং পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। NEIR সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত রাখা সহ কয়েক দফা দাবি আদায়ে রোববার দিনভর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সারা দেশে মোবাইল ফোনের দোকানও বন্ধ রেখেছেন তারা। মাঝে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করলে দেখা দেয় তীব্র যানজট। মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধে তৈরি হয় এই যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় চলাচলকারীরা পড়েন সীমাহীন ভোগান্তিতে। ব্যবসায়ীদের দাবি বিবেচনা করতে আজই আবারও আলোচনায় বসছেন নীতি নির্ধারকরা। 16 ডিসেম্বর NEIR বাস্তবায়নের আগে দাবি আদায় না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী কমিউনিটির। বিটিআরসি কিভাবে গ্রহণ করবে? তারা বলেছে আপনাদের সমস্ত প্রোডাক্ট আমরা নির্দ্বিধায় আমরা এনলিস্টেড করে দেব। আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব ঠিক এই জায়গায়। মোবাইল ফোন সেটের দাম বেশি হওয়া চলবে না, টেলিকম বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজস্ব কাঠামো পর্যালোচনা করা প্রয়োজন যাতে করে ভোক্তা পর্যায়ে সুফল মেলে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, NEIR সহ সব ধরনের টেলিকম পলিসি পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকবে না। পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি। এদিকে বাজারে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে দেশে উৎপাদন হয় এমন মডেলগুলো আমদানির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্টক শেষ করা পর্যন্ত অর্থাৎ আগামী 6 মাস NEIR কার্যকর না করার দাবি জানান তারা। এই ধরনের নীতিমালাগুলো হয়েছে যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং ফ্রি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে।
শেষ পর্যন্ত লিটারে ৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলো বোতলজাত সয়াবিন তেলের দাম। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করেছে ১৯৫ টাকা। তবে গেল ২৪ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা, যা নিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায় ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। খোলা ১ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৬ টাকা, আর পাম তেলের দাম লিটার প্রতি ১৬৬ টাকা বেঁধে দেওয়া হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে, আর এই দামে সম্মতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা। রোববার উপদেষ্টা বলেন, কারসাজি করে ভোক্তা এবং কৃষকদের জিম্মি করছে একটি চক্র। প্রকৃত দাম কেজিতে ৭০ টাকা হওয়া উচিত, কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে ১৪০ থেকে ১৫০ টাকায়। এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগ সাজশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানানো হয়। পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। পেঁয়াজের দামটা যদি ৭০-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। গাজীপুর ১ আসনে মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা রোববার বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন, এতে আহত হন ১০ জন। নির্বাচনী প্রচার অফিস ভাঙচুরের পাশাপাশি অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। ইশরাক সিদ্দিকীর অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা এবং ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি মুজিবুর রহমানের। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ ১ এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি সাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক এবং ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না, মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT ক্যাম্পাসে এগ্রিকালচার ফুটবল লিগ ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হয় এই খেলা। এ সময় IUBAT-র ভিসি অধ্যাপক আব্দুর রাব, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের পরিচালক ডক্টর শাখাওয়াত হোসেন এবং শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর ফুটবল লিগে মোট ১৩টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ২৪২তম ব্যাচ। অনুষ্ঠানে ফুটবল লিগের মিডিয়া পার্টনার ছিল যমুনা ইলেকট্রনিক্স। পরে বিজয়ী দলকে যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়।